একটি নব্যদিনের সূচনা। আলোয় ধুয়ে যাচ্ছে বিগত রাতের ক্লান্তি। নতুন স্বপ্নের ডানায় ভর দিয়ে জেগে উঠেছে যান্ত্রিক শহরের সাধারণ মানুষ। অন্যদিকে খানবাড়ির হলরুম জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। এক সোফায় বসে আছে আসাদ খান ও মাসুদ খান। তাদের চোখে মুখে চিন্তার ঘন ছায়া স্পষ্ট। কোটি টাকার ক্ষতি হয়েছে, এক রাতের মধ্যে সব কিছু পুড়ে আগুনে ছাই হয়ে গেছে। তাদের মুখবয়বে ফুটে উঠেছে তারই আংশিক বেদনাবোধ, যা সহজেই ধরা যাচ্ছে। তাদের সামনে গম্ভীর ভঙ্গিতে বসে আছে আরাবি ও রাজীব। দুইজনের নীরবতা যেন আরো ভারী করে তুলেছে পুরো পরিবেশটাকে। দূর কোণে দাঁড়িয়ে আছে মোহন। সে কথা বলছে না, কেবল নিঃশব্দে পর্যবেক্ষণ করছে চারপাশ। সবকিছু না বুঝলেও মোহন এটুকু অনুধাবন করেছে, বড় আকারের কোনো ঝামেলা হয়েছে, যার ফলে পরিস্থিতি উদ্বেগজনক। তাই দূরে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো সবকিছু বোঝার চেষ্টা করছে। আসাদ খান যেন হাঁসফাঁস করা শুরু করে দিয়েছে, এসির মধ্যেও ঘামতে শুরু করেছে। আরাবি মাথা নিচু করে বসে আছে, রাজীব সোফায় বসেই ঘুমোচ্ছে। মাসুদ খান হঠাৎ করে আসাদ খানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, কি হয়েছে তোমার? শরীর খারাপ করতেছে? চাচার কথা শুনে আরাবি সামনে তাকাতেই দেখলো বাবা কেমন যেন হাঁসফাঁস করছে। রাজীবেরও ঘুমের ভাবটা যেন কেটে গেছে। আরাবি উঠে গিয়ে আসাদ খানের পাশে গিয়ে বসলো, বুকে হাত দিয়ে হালকা ডলা দিতে দিতে বলল, বাবা, ঠিক আছে তুমি? কোথায় খারাপ লাগছে বলো আমাকে। পানি খাবে? মামা পানি নিয়ে আসো তো। শেষের কথাটা মোহনের দিকে তাকিয়ে বলল। মোহন দ্রুত বেগে গ্লাসে পানি ঢেলে আরাবির হাতে ধরিয়ে দিল। আরাবি আসাদ খানকে পানি খাওয়াতে খাওয়াতে রাজীবকে বলল, ডক্টর আঙ্কেলকে খবর দে, 15 মিনিটের মধ্যে তাকে যেন এখানে উপস্থিত পাই। আরাবির কথা শেষ হতেই রাজীব ডক্টরকে কল দিয়ে দ্রুত আসার কথা বলে দেয়। আরাবি আসাদ খানকে ধরে তার রুমে নিয়ে শুইয়ে দিল। তার পাশেই বসে আছে মাসুদ খান, আর দূরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মোহন। দেখতে বড্ড অসহায় লাগছে, মনে হচ্ছে আশেপাশে কেউ তার পরিচিত না। হয়তো বড়সড় কোনো অঘটন ঘটিয়ে ধরা খেয়েছে, যার জন্য মানুষের ভয়ে চাপে এভাবে দাঁড়িয়ে আছে। ইতোমধ্যে ডক্টর এসে আসাদ খানকে চেক আপ করে বলল। ডক্টরের কথা শুনে আরাবি সহ বাকি সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডক্টর যেতেই আরাবি আসাদ খানের হাত ধরে। আমি দেখছি তো বিষয়টা, তুমি তো চিন্তা করছো কেন? দেখেছো তো এতটুকুর মধ্যে নিজের কি হাল করে ফেলেছ। আসাদ খান সামনের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, আমার এত বছরের স্বপ্ন, এত বছরের টাকা সব পুড়ে ছাই হয়ে গেল। দোলাভাই, ওই টাকাগুলো তো সাধারণ মানুষের থেকে মারা টাকা আর অবৈধ টাকা ছিল। এতে তো আমি আপনার কষ্টের কিছু দেখছি না। পাঁচ থেকে সহজ সরল মনে কথাটা বলে বসলো মোহন। আরাবি তার সহজ সরল মামার দিকে আহত দৃষ্টি নিক্ষেপ করলো। মাসুদ খান আর রাজীব ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মোহনের দিকে। আসাদ খান দাঁতে দাঁত চেপে বলল, এই মদনটাকে কেউ আমার সামনে থেকে সরে যেতে বল, তা না হলে আমি এক্ষুনি ওর সাথে উল্টা সিধা কিছু করে ফেলবো। দুলাভাইয়ের নীরব হুঙ্কার বাণীতে মোহন লুঙ্গির পকেট থেকে চানাচুরের প্যাকেট বের করে খেতে খেতে বের হচ্ছিল, আর কিছুটা জোরেই বলছিল, যাহ বাবা, সত্যি কথাই তো বললাম, কিন্তু এতে করে এত রিয়াক্ট করার কি আছে? মানুষের টাকা মাইরা খাইয়া বেআইনিভাবে টাকা উপার্জন করা, এতে তো কষ্টের কিছু দেখছি না। বয়স হওয়ার কারণে দোলাবাইয়ের মনে হয় সব কিছু সঠিকভাবে মনে রাখতে পারে না, বা কখন কি বলে সেটাও ধরতে পারে না। মোহনের সমস্ত কথা উপস্থিত সবারই যেন কর্ণধার হলো। আসাদ খান একটু জোরেই বলল, মদন রে, চিল্লানোর কি আছে দোলাভাই, যাচ্ছি তো। নিশ্চিত হুমকিতে নিজের কেবিনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ইনায়া। তার হাতে একটি কলম, যা সে নিখুঁতভাবে দক্ষতার সাথে আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘুরিয়ে চলেছে একটা অদ্ভুত ছন্দে। চোখে তার সেদিনের রাতের ছায়া। মনে পড়েছে সেদিনের রাতের ঘটনা, কিভাবে এক ঝটকায় আরাবির কোটি টাকার ড্রাগস বোঝাই জাহাজটা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল সে। সেই দৃশ্য মনে পড়তেই ঠোঁটে ফুটে উঠল এক ধরনের শীতল ও নির্দয় ডেভির হাসি। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল। সরি
ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ। ঠান্ডা গলায় বলে ওঠে ইনায়া। কামিং। কে? শান্ত ও শীতল কণ্ঠে প্রশ্ন ইনায়ার। ইনায়া টেবিলে রাখা একটা ফাইল খুলতে খুলতে বলল। পাঠিয়ে দাও। নিঃশব্দে দরজাটি খুলে মুচকি এসে ভিতরে ঢুকলো দুর্জয়। ঠোঁটে ভদ্রতার ছোঁয়া, কণ্ঠে যেন স্নিগ্ধতা। ইনায়া তখনও চোখ নামিয়েছিল ফাইলের পাতায়। ধীরে ফাইল থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো। ঠোঁটের কোণে সৌজন্যমূলক এক হাসি রেখে বলল। ভেতরে আসো দুর্জয়। তুর্জয় ভিতরে ঢুকেই কোনো দ্বিধা না করে সামনের চেয়ারে বসে পড়ল। ইনায়া তখনও তাকে নিরীক্ষণের দৃষ্টিতে দেখছিল। তারপর স্বাভাবিক ভঙ্গিতে তুর্জয়কে প্রশ্ন করলো ইনায়া। হঠাৎ না বলে অফিসে চলে আসলে যে? কোনো দরকার ছিল? তুর্জয় সামান্য ইতস্তত করে বলল। তুমি এখন ফ্রি আছো? হ্যাঁ, কেন? তুর্জয় এবার একটু গম্ভীর স্বরে বলল। আসলে আমি চাইছিলাম এই সামনের শুক্রবারে আমরা বিয়েটা সেরে ফেলি। তুমি তো বলেছিলে দিন তারিখ ঠিক করে যেন জানাই। আমার মনে হলো এই শুক্রবারটাই আমাদের বিয়ের জন্য উপযুক্ত হবে। তুমি কি বলো? ইনায়ের মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের রেখা খেলে গেল। হয়তো প্রস্তুত ছিল না এইসব সরাসরি প্রস্তাবের জন্য, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল। বেশ তাড়াহুড়ো হয়ে গেল না? তুর্জয় একটু নিচু গলায় বিনয়ের সঙ্গে বলল। তুমি যদি বলো তাহলে পিছিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না। ইনায় একটু চিন্তিত ভঙ্গিতে কিছু একটা ভাবলো, তারপর ধীর কণ্ঠে বলে উঠল। আচ্ছা, এই শুক্রবারই তাহলে। তুর্জয়ের মুখে ছড়িয়ে পড়ল উজ্জ্বল হাসির ছটা, চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস। ইনায় এবার চোখ সরিয়ে আবারও প্রশ্ন করলো। তুমি কি শুধু এই কথাটাই বলতে এসেছো দুর্জয়? তুর্জয় খানিকটা ইতস্তত করে বলল। না মানে, তাহলে? তুমি যদি ফ্রি থাকো তাহলে আজই আমরা বিয়ে শপিংটা করে ফেলি ভাবছিলাম আর কি। ইনায় এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু হতাশা, একটু ক্লান্ত, আবার খানিকটা বিরক্ত ভঙ্গিতে বলল। চলো তাহলে বের হই। ইনার কণ্ঠে কোনো রকম আবেগ প্রকাশ না থাকলেও চোখে এক ধরনের অদ্ভুত জেদ ছিল। সে নিজের কেবিনে থেকে বের হয়ে ম্যানেজারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে দুর্জয়ের সঙ্গে বেরিয়ে গেল। গাড়ি এসে থেমেছে বড় এক শপিং মলের সামনে। প্রথমে দুর্জয়, তারপরে ইনায়া বের হয়ে আসলো। সরাসরি চলে গেল লেহেঙ্গার দোকানে। দোকানদার একে একে বেশ কয়েকটা লেহেঙ্গা বের করে দেখাচ্ছিল। তার মধ্যে কোনোটাই যেন ইনায়া চোখে ধরছিল না। দুর্জয়কে বলে সে দোকান থেকে বের হয়ে আর এক দোকানে গেল। বেশ কয়েকটা লেহেঙ্গা দেখে দুর্জয়ের একটা গোলাপি রঙের উপর সোনার রঙের স্টোনের কারুকাজের মধ্যে একটা লেহেঙ্গা পছন্দ হলো। সেটা ইনায়ের সামনে ধরে বলল। এটা কেমন? একদম বাজে, তোর চয়েস বহুত খারাপ। চেনা পরিচিত কণ্ঠস্বর কর্ণধার হতেই ইনায়া আর দুর্জয় পিছে ঘুরে দেখলো আরাবি, রাজীব, ফাহাদ ও নিলয় দাঁড়িয়ে আছে। আরাবি সামনে যেতে যেতে বলল। ইনায়া এখনো ড্যাব ড্যাব করে আরাবির দিকে তাকিয়ে আছে। দুর্জয় আরাবির উদ্দেশ্যে বলল। এখানেও চলে এসেছিস? হাড্ডি না ছুঁড়ে মারলেও কুত্তার মতো সব জায়গায় চলে আসিস কেন? উপস, মিস্টেক। কুত্তারও সম্মান আছে, যেখানে সেখানে যায় না, কিন্তু তোর তো তাও নেই দেখছে। তাই তোকে কুত্তার সাথে তুলনা করা মানায় না। পিছন থেকে ফাহাদ, নিলয়, রাজীব একসাথে গর্জে উঠল। তিনজনই দুর্জয়ের দিকে তেড়ে আসতে নিলে আরাবি হাত উঁচু করে থামিয়ে দেয়। তারপর দুর্জয়ের উদ্দেশ্যে বলে। ওরে নে যত পারিস ওরে নে, তারপর শুধু ধরে যখন দিব এক টান, তখন মুখ ধুবলে জমিনে পড়বি। জোকার একটা। দুর্জয়কে পাশ কাটিয়ে ইনায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল। সুইটহার্ট, এভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছিলে? আই নো সুইটহার্ট, আই নো সুইটহার্ট, আমাকে আজকে খুব ড্যাশিং আর হ্যান্ডসাম লাগছে। তাই বলে কি তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকবে? আমার বুঝি লজ্জা করে না? আরাবির উদ্ভট কথায় ইনায়া যেন বেশ বিরক্ত হলো। আরাবিকে পাশ কাটিয়ে যেতে নিলে আরাবির সামনে হাত বাড়িয়ে ইনায়ার পথ আটকে দেয়। সুইটহার্ট, তুই জানো আমি কাউকে কোনো কাজের জন্য ফোর্স করি না, রিকোয়েস্টও করি না। আমার যেটা ভালো লাগে সেটা আমি জোর করে হলেও নিজের করে নেই। আর সেখানে তুমি আমাকে বারবার রিজেক্ট করেই ওর লোকটাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, তাতে তোমার কোনো সমস্যা? সুইটহার্ট, তুমি ভালো করে জানো আমি কারোর সামনে নত হই না। সেখানে আমি বারবার তোমার সামনে নত হচ্ছে, দরকার হলে আরও হব। তখন তুমি আমার না হয়ে কি করবে? তখন আমি তোমার না হয়ে তোমাকে কিভাবে ধ্বংস করা যায় তার পরিকল্পনা করব। আর সব শেষে তোমাকে আমি অপঘাতে মৃত্যু উপহার দেব। বুঝতেও পারবে না প্রাণ পাখিটা কখন কিভাবে উড়াল দেবে। আরাবি বুকের উপর দু হাত রেখে ইনায়ার দিকে মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করে বলল। আউচ বেব। ইনায়া বিরক্তিকর মুখ নিয়ে বলল। ডিসগাস্টিং।
মাঝখানে কেটে গেছে 3 দিন। সময়টা যেন দ্রুতই চলে গেছে। আজ তুর্জয় আর ইনায়ের বিয়ে। এই 3 দিনে আরাবি আর তাদের কারোর সামনেই আসেনি। এক নিঃশব্দ দূরত্ব রেখেই যেন সে নিজেকে সরিয়ে ফেলেছে ইনায়া ও তুর্জয় থেকে। ঢাকার অভিজাত এক কমিউনিটি সেন্টারে রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিয়ে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে দেশের বহু স্বনামধন্য ব্যক্তিরা। পুরো জায়গায় যেন আলোকসজ্জা আর আভিজাত্যের ছোঁয়ায় এক অনন্য আবহ তৈরি করেছে। ইনান যেন বিশ্বাসই করতে পারছে না আজকে তার বড় বোনের বিয়ে। সে বিয়ের জন্য রাজি হবে বা বিয়ে করতে চাইবে এটা তার কল্পনার বাহিরে ছিল। 3 দিন আগে যখন ইনানকে ডেকে বলেছিল এই শুক্রবারে আমার বিয়ে, তখন ইনান যেন বড়সড় একটা ঝটকা খেয়েছিল। তার কাছে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছিল বা তার কান নষ্ট হয়ে গেছে, যার জন্য সে ভুল শুনছিল। কিন্তু তার চিন্তা চেতনা সব কিছু ভুল প্রমাণ করে ইনায়া তাকে আশ্বস্ত করে বলে এই শুক্রবারে সত্যি তার বিয়ে। ইনান যেন খুব খুশি হয়েছিল। আজ ইনান একটু যেন বেশি ব্যস্ত। অবশ্য বাড়তি কোনো কাম নেই, সব কমিউনিটি সেন্টারের লোকেরাই করছে। তারপরও একমাত্র বড় বোনের বিয়ে বলে কথা, সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তারই নজরদারি করছে। হলরুমে বসে আছেন সবাই। আরাবি কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে চুপচাপ হেলান দিয়ে বসে আছে। চেহারার ভাবভঙ্গি দেখে তার মন মস্তিষ্কে কি চলছে তা কোনোভাবেই ঠাহর করা যাচ্ছে না। আসাদ খান আর মাসুদ খান নিজেরা খোশ গল্পে মেতে আছে। কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে হেসে উঠছে। রাজীব তার মামা রীতিমতো হাসি ঠাট্টায় মগ্ন। তাদের চোখে মুখে কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক তখনই সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো ফাহাদ আর নিরয়। দুজনে একসাথে হাস্যোজ্জ্বল মুখে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। তারপর রাজীব আর মামার সাথে গিয়ে চোখ দিল। আরাবি চোখ বন্ধ করে থাকলো। হলরুমে কে কি বলছে সেদিকে তার কান যেন সজাগ আছে। নিলয় কথার ফাঁকে বলে বসলো, কিরে, আজকে তো ওই ইনায়া নামের মেয়েটার বিয়ে দুর্জয়ের সাথে। রাজীব নিম্ন কণ্ঠে বলল, যাক, অবশেষে ইয়ানা নামক আপদটা তো বিদায় হচ্ছে। মাসুদ খান আসাদ খানের সাথে গল্পে ব্যতিব্যস্ত থাকলো। বিয়ের কথা কর্ণপাত হতেই তাদের দিকে প্রশ্ন ছুড়ে মারল, কার বিয়ে হচ্ছে? কার আবার আঙ্কেল? ওই যে আয়ানা নামের মেয়েটার। তড়িৎ গতিতে জবাব দিল ফাহাদ। আসাদ খান স্বস্তির এক শ্বাস ফেলে বলল, যাক, আল্লাহ তাহলে আমার কথা শুনেছে। তা না হলে যে আমার মেয়েটা এই ছেলেটার জন্য ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলতো। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। তাদের কথোপকথনের মধ্যে আরাবি আর এক মুহূর্তের জন্য সেখানে বসলো না। লম্বা লম্বা পায়ে তার রুমে চলে গেল। সবাই একবার তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর আবার যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। সকাল পেরিয়ে দুপুর গড়িয়েছে। কিছুক্ষণ আগে সবাই জুম্মার নামাজ পড়ে ফিরেছে। পরিবেশে এক ধরনের ভারী প্রতীক্ষার ছাপ। দুর্জয় ও তার বাবা ইতোমধ্যেই কমিউনিটি সেন্টারে প্রবেশ করেছেন। বরবেশে দুর্জয়কে আজ যেন অসাধারণ লাগছে। স্নিগ্ধ পরিপাটি আর রাজপুত্র সুলভ হামিদ শেখ উপস্থিতি অতিথিদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন। স্টেজে একা বসে আছে দুর্জয়। সাধারণত এমন দিনে কনে বর আসার জন্য অপেক্ষা করে, কিন্তু আজ এখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। এখানে বরে অপেক্ষা করছে কনের আগমনের জন্য। এমন সময় ইনান ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলো। দুর্জয় ওকে দেখে একগাল হাসি মুখে বলল, কেমন আছো ইনান? সব ঠিকঠাক তো? হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। আপনার সব ঠিকঠাক তো? একদম ফার্স্ট ক্লাস। কথার ফাঁকে ফাঁকে তুর্জয়ের চোখ বারবার ঘুরে যাচ্ছে সদর দরজার দিকে। সেই ভঙ্গি লক্ষ্য করে ইনান হেসে ঠাট্টার সুরে বলল, ভাইয়ার বুঝি আপুর জন্য তর সইছে না আর? ইনানের কথায় তুর্জয় যেন একটু লজ্জা পেয়ে যায়। মুখে অস্বস্তির হালকা ছাপ ফুটে ওঠে। কিছুটা হেসে আমতা আমতা করে সে বলল, অমন কিছু না, আসলে অনেকক্ষণ হয়ে গেল তো, এখনো এলো না, তাই একটু উদ্বিগ্ন লাগছে। আমার সাথে আপুর কথা হয়েছে, তারা রাস্তায় আছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরপরই সবাই যার যার রুমে বিশ্রাম নিচ্ছে। মোহন কি যেন মনে করে হল রুমে এসেছিল। তখনই খেয়াল করলো আরাবি তৈরি হয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছে। পিছন থেকে মোহন ডেকে বলল, বাগ্নে, কই যাও এই বর দুপুরবেলা?
আরাবির গতিবিধি থেমে গেল, পিছন ঘুরে বলল, বউ আনতে চাই মামা। ভাগ্নে, আমিও যামু তোর লগে বউ আনতে। কিন্তু মামা, কোনো কিন্তু না। আরাবি এবার মোহনকে আপাত মস্তক দেখে বলল, তুমি কিভাবে যাবে মামা? আরে ভাগ্নে, লুঙ্গির থেকে ভালো জিনিস আর কিছু আছে নাকি? এই গরমে লুঙ্গি একমাত্র আরামদায়ক পোশাক, যা পরিধান করা থাকলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে ফুরফুর কইরা বাতাস ঢুকে যায়। আরাবি আহত দৃষ্টিতে একবার মামার দিকে তাকিয়ে আবার সামনের দিকে হাঁটা দিল। মোহন ও আরাবির পিছু পিছু গেল। ইনায় আজ পরেছে গাঢ় মেরুন রঙের এক জমকালো লেহেঙ্গা, যার প্রতিটি ভাঁজ জুড়ে ছড়িয়ে রয়েছে সূক্ষ্ম ও ভারী নকশার চমৎকার কারুকাজ। তার মুখে রয়েছে হালকা অথচ পরিপাটি সাজ, যা তাকে আরও মোহনীয় করে তুলেছে। একবার তাকালে চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে যেন। সে যেন এক জীবন্ত পুতুল, রাজকীয় আভায় আবৃত এক অপরূপ কোণে। বৌসাজে তার সৌন্দর্য যেন অপার, উপস্থিত সবাইকে যেন মুগ্ধ করে দিচ্ছে। স্টেজের মাঝখানে রাজকীয় সাজে বসে আছে ইনায়া। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, দেখল তুর্জয় হামিদ শেখের সঙ্গে কি যেন গম্ভীর আলোচনায় মগ্ন। ইনায়ের এক পাশে নীরবে দাঁড়িয়ে আছে রাজ। কিছুক্ষণ নীরব থাকার পর রাজ নিচু স্বরে বলল, ম্যাম, আপনি এভাবে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন, বুঝতে পারছেন তো এর ফল কি হতে পারে আমাদের জন্য? ইনায় কোনো উত্তর দিল না। রাজ আরেকটু কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি চাইলে এই মুহূর্তে পুরো আয়োজনটা থামিয়ে দিতে পারি। আপনার এই বিয়ে আটকে দেওয়া কোনো ব্যাপারই না। তুর্জয় তখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সেটা টের পেয়ে ইনা চোয়াল শক্ত করে বলল, তোমার কিছুই করতে হবে না রাজ, তুমি চুপচাপ করে শুধু দেখো সবটা। কিন্তু ম্যাম। ইনায়া মুখ ঘুরিয়ে রাগ ভরা কণ্ঠে বলল, রাজ, আমি তোমাকে বারবার বলেছি আমার সামনে দাঁড়িয়ে কিন্তু কিন্তু করবে না। কিন্তু আবার কিন্তু? ইনায়ার গলায় যেন এবার স্পষ্ট ক্ষোভ প্রকাশ পেল। রাজার কিছু বলল না। তুর্জয়কে কাছে আসতে দেখে দুজনেই চুপ হয়ে গেল। তুর্জয় এসে ইনায়ার পাশে বসলো। তার কণ্ঠে ছিল এক ধরনের মুগ্ধতা ও কুণ্ঠা। ইনায়া, আজ তোমাকে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। তোমার দিক থেকে চোখ ফেরানোটাই যেন অসম্ভব দায়ী হয়ে পড়েছে। ইনায়া নিঃশব্দে বসে রইল, কোনো প্রতিক্রিয়া জানালো না। তুর্জয় একটু ইতস্তত করে আবার বলল, আর একটু পরে কাজে চলে আসবে ইনায়া। আমি শুধু এতটুকু নিশ্চিত হতে চাই, তুমি এই বিয়েতে রাজি তো? নিজের ইচ্ছাতে এই বিয়েটা করছো তো? ইনায়া আবার মুখ ঘুরিয়ে বিরক্ত গলায় বলল, রাজি না হলে কি এমনি করে বউ সেজে বসে থাকতাম নাকি? ইনায়ের কণ্ঠের ঝাঁঝে তুর্জয় থমকে গেল, আর কোনো প্রশ্ন করল না। তুর্জয় ও ইনায়াকে বিয়ের আনুষ্ঠানিকতায় মুখোমুখি বসানো হয়েছে। মাঝখানে বেলি ফুল দিয়ে তৈরি একটি নরম ও স্নিগ্ধ পর্দার মতো সাজানো ঝালর ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেন এক অলক্ষ্য ছায়ায় আড়াল। আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে যার যার আসনে বসে পড়েছে। কেউ কেউ আবার উৎসুক চোখে দাঁড়িয়ে আছে দৃশ্যপট দেখার জন্য। ইনায়ার ডান পাশে শান্তভাবে দাঁড়িয়ে আছে রাজ, আর বাম পাশে দাঁড়িয়ে রয়েছে ইনান। তুর্জয়ের পাশে তার কয়েকজন কাছের বন্ধু দাঁড়িয়ে আছে। সবাই অপেক্ষা করছে সেই বিশেষ মুহূর্তের জন্য। কাজী সাহেব বিয়ের খুতবা শুরু করতে যাচ্ছেন, ঠিক তখনই আকাশ কাঁপানো গুলির আওয়াজে গোটা আয়োজন মুহূর্তে থমকে গেল। এক ঝলক চমকে ওঠে সবাই। আতঙ্ক ও কৌতূহলে সব চোখ ঘুরে গেল সদর দরজার দিকে। সবার দৃষ্টির ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে আরাবি। তাকে দেখে তুর্জয়ের মুখের হাসি মুহূর্তে মুছে গিয়ে জায়গা করে নিল কালো মেঘের। গুলি ছোড়া হয়েছিল শুধুই আকাশে, নিছক তার উপস্থিতি জানান দিতে। আরাবির পিছনে ভরসা নিয়ে দাঁড়িয়ে আছে তার সশস্ত্র গার্ডেরা, আর একপাশে রয়েছে তার মামা। ইনা এক ঝলক আরাবির দিকে তাকালো। আরাবির পরনে রয়েছে কালো লম্বা ট্রেঞ্চ কোট পা অবধি, তার নিচে সাদা শার্ট ও কালো প্যান্ট। কোটের সামনে খোলা থাকায় প্রতিটি কদমে তা যেন বাতাসের সাথে উড়ছে। চুলগুলো স্টাইল করা, সামনে হালকা ঝুঁকে থাকায় তাকে স্ট্যান্ড ও ক্যাজুয়াল করে তুলেছে। তার পিছনে রয়েছে কালো পোশাকে আরও কিছু গার্ড,
আরাবি যেন আর সম্পূর্ণ ভিন্ন রূপে, মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ মাফিয়া ড্রেসে সজ্জিত, চোখে মুখে আগুনের মতো জ্বলজ্বল অভিব্যক্তি। চারপাশে ছড়িয়ে পড়ল নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মধ্যে শুধু মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আর আরাবির প্রতিটি কদম ফালানোর ফলে তার বুড়জুদ শব্দ যেন থমথমে পরিবেশকে আরও গম্ভীর করে তুলেছে। আরাবিকে তাদের নিকটে আসতে দেখে তুর্য হুঙ্কার ছেড়ে গার্ডদের ডাকতে লাগলো, কিন্তু আরাবি একটু শব্দ করে হেসে পকেট থেকে মোটা টাকার এক বান্ডিল বের করে তুর্যের মুখের দিকে ছুড়ে দিয়ে বলল, সারের মতো চিল্লিয়ে কোনো লাভ নেই। সবগুলোকে মেরে তক্তা বানিয়ে সবগুলোকে মেরে রক্তাক্ত করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। আর এনে টাকা, এটা দিয়ে হসপিটালে বিল মিটিয়ে দিস। পুরো হল জুড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। আরাবি একটু থামলো, তারপর আবার বলা শুরু করলো, আফটার আরবি খান কখনো কাউকে জখম করে, তার ট্রিটমেন্টের জন্য নিজ দায়িত্বে হসপিটাল পাঠানো তো দূরে থাক, টাকাও দেয় না। আজকে কেন দিলাম জানিস? তুর্য এক দৃষ্টিতে আরাবির মুখের দিকে তাকিয়ে আছে। আরাবি বলল, থাক, তোর আর কষ্ট করে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই বলছি। কারণ প্রথমবার নিজের বিয়ে করা বউকে বাইরে নিয়ে গিয়ে দ্বিতীয়বার আবার বিয়ে করব, তাই খুশিতে তোকে আর দলবলকে আরবের পক্ষ থেকে একটা বড় শহরে ট্রিট দিলাম। আরাবির কথা তুর্য তো বটেই, ইনায় নিজেও স্তম্ভিত। তুর্য কেঁপে ওঠা কণ্ঠে জিজ্ঞেস করলো, বিয়ে করা বউ মানে? হাফিজ সালা জোকার, তোর গেম টেম নিয়ে সার্কাসে জোকার বলি? তুই ভালো করে খোঁজখবর না নিয়ে অন্য চেয়ে বউকে বিয়ে করতে বর সেজে চলে আসছিস? তুর্য তাচ্ছিল্য স্বরে হেসে ওঠে। বউ? ইনায়াকে তুই তোর বউ দাবি করছিস? হাউ ফানি! শেষের কথাটা বলেই হুহা করে হেসে উঠল তুর্জয়। ইনায়া এতক্ষণ চুপ থাকলো, এইবার আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুখ খুলল। এখানে কি নাটক হচ্ছে? আরাবি ইনায়ের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুইটহার্ট, এখানে নাটক হচ্ছে না, এই জোকারটা তার সার্কাস দেখাচ্ছে, আর আমরা দর্শক তা দেখতে এসে মজা নিচ্ছি। মোহন এবার আরাবির পিছন থেকে বের হয়ে ইনায়ের সামনে গিয়ে বলল, বাগনে, এটা বউ নাকি? বৌমা তো দেখি পুরাই ফুতুলের লাহান দেখতে। আরাবি মাথা নেড়ে বলল। যা রে, এসব ঝামেলার মধ্যে তো আমার বউটাকে ভালো করে দেখা হলো না। আরাবি এবার ঘুরে ঘুরে ইনায়াকে দেখতে লাগলো, মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসলো। মাশাল্লাহ, এ তো মানুষ না যে আসমানে থেকে নেমে এসে কোনো পড়ি। ইনায়া এবার বেশ অস্বস্তি বোধ করছে। আরাবি ইনায়ার দিকে তাকিয়ে বলল, বউ চলো। ইনায়া এবার রাগ মিশ্রিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আর একবার যদি বউ বলে দাবি করেছো তো তাহলে তোমাকে খুন করে ফেলবো আমি। বিয়ে করো বউকে বউ বলবো না তো কি শালি বলবো? কে কার বিয়ে করাবো? একটু তেতে গিয়ে কথাটি বলল ইনায়া। আরাবি নেশালো কণ্ঠে বলল, সুইটহার্ট, তুমি আমার বিয়ে করা একমাত্র বউ, এই আফরান আরবের নিজস্ব দলিল করা একমাত্র বউ, বুঝলে? মোহন কথার মাঝে বলল, ভাগ্নে, বউ তো মানুষের একমাত্র হয় নাকি দ্বিমাত্রিক হয়? ওফ মামা, তুমি বুঝবে না। ইনায়া এবার শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, ওয়েট, কি বললে? আমি তোমার বিয়ে করাবো? হ্যাঁ সুইটহার্ট। ইনায়া আবার মুখে ক্ষীণ হাসি বজায় রেখে বলল, আমি অজ্ঞানে সজ্ঞানে তো দূরে থাক, মরে গেলেও তোমায় বিয়ে করব না। কিন্তু সুইটহার্ট, তুমি তো সজ্ঞানের স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছ, এই যে তার প্রমাণ। কথাটা বলে ইনায়ের সামনে একটি পেপার মেলে ধরল, যেখানে বড় বড় অক্ষরে ইনায়ার নাম স্বাক্ষর করা। ইনায়া গোল গোল চোখে দেখে বলল, এটা অসম্ভব, আমার স্বাক্ষর নকল করা হয়েছে। আরাবি মৃদু হাসলো, যেই হাসিতে তার শরীর সামান্য দুলে উঠল। হাসি মুখে বলল, বোকা বউ আমার, মনে করো রাকিব হোসেন তোমাকে ব্যবসায়িক শর্ত প্রযোজ্যের জন্য খালি স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছিল। এগুলো অবশ্য আমার নিজেরই সাজানো প্ল্যান ছিল, কারণ আমি জানতাম তুমি স্বেচ্ছা আমাকে কখনো বিয়ে করতে রাজি হবে না। তা এতটুকু ছলছাত্রের আশ্রয় আমাকে নিতেই হয়েছে বউ। উপস্থিত সবাই যেন বেশ বড়সড় একটা ঝাটকা খেলো। তুই যে কি বলবে বুঝতে পারছে না। হামিদ শেখ ভিতরে ভিতরে ফুঁসছে। তার এতদিনের তিলে তিলে গড়া পরিকল্পনা এই ছেলেটা যেন এক নিমিষেই ধুলোস্যাৎ করে দিল। ইনায়া এবার রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এ বিয়ে মানি না আমি। তুমি মানো আর না মানো, তুমি আমার বউ। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে ইনায়াকে ঘাড়ে তুলে নিল আরাবি। আশেপাশে আমন্ত্রিত উৎসব ব্যক্তিদের মধ্যে তরুণরা কেউ হাতে তালি দিচ্ছে তো কেউ সিটি বাজাচ্ছে।
ইনায়া হাত পা দাপাদাপি করতে করতে বলল, এ শালা মাফিয়া ছাড় বলছি, তোর মতো অসভ্যকে আমি আমার বর হিসেবে মানি না। ছি বউ, বড়কে কেউ চালো বলে নাকি? এতে করে আল্লাহ তোমাকে পাপ দিবে, আর লোকে শুনলে মন্দ বলবে। ডিসকাস্টিং। দুর্জয় তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। ইনার গম গমের সুরে বলল। আরাবি যেতে যেতে নীল আর সোহেলকে উদ্দেশ্য করে বলল। এই, আমার শালাটাকেও গাড়িতে তুলে নে। আরাবির কথায় সোহেল আর নীল ইনানকে তুলে নিল। রাজ ইনায়ার সাথে কথা না বলা অবধি কোনো পদক্ষেপও নিতে পারছে না, কারণ ইনায়া তাকে আগেই নিষেধ করে দিয়েছিল, তাই সেও কিছু করতে পারছে না। আলগোছে বের হয়ে যাচ্ছিল। রাজের সামনে ছিল মোহন। একটা চেয়ারের সাথে লুঙ্গি বেঁধে গেছে মোহনের। সেটা অনেক কষ্ট করে ছাড়লেও নিচ দিয়ে অনেকটা ছিঁড়ে ঝুলে পড়ে আছে। আর সেই ঝুলন্ত ছিঁড়া অংশে রাজ পা রেখেছে। মোহন ওর সামনে এক কদম দিতে ফরফর করে লুঙ্গিটা সম্পূর্ণটা ছিঁড়ে গেল। রাজ দেখে দুহাত দিয়ে চোখ ঢেকে নিয়ে বলল। সরি, আমি বুঝতে পারি নাই। বেচারা মোহন অশ্রুসিক্ত ছলছল বদনে রাজের দিকে তাকিয়ে বলল। আজকে যদি আমি ভিতরে হাফ প্যান্ট পরে না আসতাম তাহলে এতক্ষণে আমার মান ইজ্জতের চাটনি হয়ে যেত। আর সেই চাটনি খাওয়ার জন্য সবাই হুড়মুড়ি খেয়ে পড়তো। টুক্কু ছবি তোলার জন্য হুড়মুড়ি খেয়ে পড়তো। মোহনের কথাগুলো শুনে রাজের একটু মায়া হলো, কিন্তু কিছু বলতে যাবে তার আগেই মোহন এক ভো দৌড় দিল আর বলতে লাগলো। ভাগ্নে, তোর বউ তুলতে এসে আর একটুর জন্য তো আমি আমার ইজ্জত ফেলে যাচ্ছিলাম রে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। অস্তমিত আলোয় চারিদিক ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। পাখিরা একে একে নিড়ে ফিরছে, আর প্রকৃতিও যেন নিস্তব্ধতা ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। তবে খানবাড়ির হলরুমে যেন সেই নীরবতার লেশমাত্র নেই। সেখানে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। চারিদিকে বন্দুক তাক করে গম্ভীর মুখে গার্ডরা দাঁড়িয়ে আছে, চোখে সতর্ক দৃষ্টি। ফাহাদ, নিলয় ও রাজীব এক পাশে নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখে চাপা উদ্বেগের ছাপ স্পষ্ট। আসাদ খান আর মাসুদ খান মনক্ষুণ্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন পরিস্থিতি তাদের একদমই হাতের বাহিরে। মোহন মামা তো একেবারে বেজায় খুশি। তারা একমাত্র আদরের ভাগ্নে শেষমেশ বিয়ে করছে, তাও আবার পুতুলের মতো সুন্দর এক মেয়েকে। ইনায়াকে শক্ত করে হাত পা বেঁধে সোফায় বসিয়ে রাখা হয়েছে। অতিরিক্ত কথা বলার কারণে তার মুখে জায়গা করে নিয়েছে শক্ত ধাঁচের স্কচ টেপ। ইনানের দুপাশে বন্দুক তাক করে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সোহেল ও নীল। কিছুক্ষণ আগেই কাজী সাহেব এসে পৌঁছেছেন। চারপাশের পরিস্থিতি বুঝে তিনিও নিঃশব্দে কাঁপাকাঁপি করছেন। আরাবি পা তুলে আরাম করে সোফায় বসে আছে। তার হাতের আঙ্গুলের সাহায্যে নিখুঁতভাবে ও খুব দক্ষতার সঙ্গে রিভলভার ঘুরাতে ঘুরাতে কাজের উদ্দেশ্যে ছুড়ে দিল শান্ত ও তীর্যক বাণী। কাজী সাহেব, আপনার বিয়ে পড়ানোর জন্য কি আলাদা করে আবার বলতে হবে নাকি? আরাবির কথা কর্ণপাত হতেই কাজী ভয়ে একটু নড়ে চড়ে বসলেন। এসির মধ্যে বসেও তরতর করে ঘামছে। কপালে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম যা হাতের উল্টো পিঠের সাহায্যে মুছে নিচ্ছে। ভয়ে জড়ানো কম্পিত কণ্ঠে বলল। বাবা, মহারানা কত বাঁধবো? আরাবি একটু নড়ে চড়ে বসলো, তারপর বলল। আমি কি ফকির নাকি? বাথুন কয়েক কোটি টাকা। কাজী সাহেব আশেপাশে এত বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকা দেখে রীতিমতো ঘাবড়ে যাচ্ছেন, যার ফলে ভয় কিছু বলতেও পারছে না। তারপরও মনে একটু সাহস নিয়ে বলে। বাবা, তুমি তাহলে নির্দিষ্টভাবে টাকার একটা পরিমাণ বলো, আমি সেটাই তুলছি। আরবি কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে কাজের দিকে তাকিয়ে থেকে বলল। 1,01,01,101 টাকা বাথুন। কাজী সাহেব তার সাথে আনা খাতায় কি যেন তুলছে। তার মধ্যে আরবি পকেট থেকে মানিব্যাগ হাতড়ে একটা 1 টাকার কয়েন বের করে টি টেবিলের উপর রেখে বলল। নগদ 1 টাকা আর বাকি টাকা বকেয়া রাখুন। বকেয়া? হতবিহ্বল কাজী সাহেব আপনা আপনি মুখ দিয়ে কথাটা বের হয়ে আসলো। খাতা থেকে চক্ষুদ্বয় সরিয়ে আরবিতে দৃষ্টি নিবদ্ধ করল ভীত সম্ভ্রস্ত কণ্ঠে। কিন্তু বাবা, মহারানা তো সম্পূর্ণ পরিশোধ করে তারপর বউয়ের কাছে যেতে হয়।
আরাবি এবার বেশ বিরক্ত হলো, একটু তেজ ও উচ্চ স্বরে বলল, আমি কি এক্ষুনি আমার বউয়ের কাছে যাচ্ছে? যে এক্ষুনি সম্পূর্ণটা পরিশোধ করতে হবে? বউয়ের কাছে যাওয়ার আগে সম্পূর্ণটা পরিশোধ করে গেলেই হলো। এখন এত কথা না বলে বিয়ে পড়ান তো। কাজী আর কোনো কথা বাড়ালো না, বিয়ের খুতবা শুরু করলেন। উত্তরা নির্বাসী ছেলে আফনান আরবি খান, পিতা আসাদ খান, 1,01,01,101 টাকা দিনমোহর ধার্য করিয়া উসুল 1 টাকা ধরিয়া ইসলামী শরিয়া মোতাবেক আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে আলহামদুলিল্লাহ, কবুল। কাজীর মুখ চেপে ধরে আছেন মোহন। হুট করে কাজীর মুখ চেপে ধরায় সবাই প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মোহনের দিকে। খবরদার কাজী, কবুল বলবি না তুই। বেচারি কাজী ভয়ে শেষ। মোহন আবার বলল, বিয়ে করবে বাগ্নে আর ফুতুল বউ, তুই কেন কবুল বলবি? এইটা আগে আমারে বুঝা। পাশ থেকে রাজীব বলে উঠল, মামা তুমি ঠিক বলেছ, কাজী যে আগে কবুল বলে, বিয়েটা তাহলে কার সাথে হয়? মোহন এমনভাবে কাজীর মুখ চেপে ধরেছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে দম আটকে আসছে, হাত পা ছোড়াছুড়ি করছে। পিছন থেকে আসাদ খান বলে বসল, আরে মোহন, শালা তোকে কি আমি সাধে মদন বলি? দুলাভাই আপনি কন, আমি কি ভুল কিছু বলছি? তোর সঠিক ভুলের গুল্লি মারি। আগে কাজ ছাড়, তা না হলে ইন্নারিল্লাহ হয়ে যাবে। মোহন কাজীকে ছাড়তেই হাঁপাচ্ছে। কাজীর পাঞ্জাবি পিছন থেকে ঠিক করতে করতে বলল, আপনার কি কোথাও লেগেছে? কাজী বড় বড় করে শ্বাস নিয়ে প্রত্যুত্তরে বলল, আরে না, আমার তো কোথাও লাগে নাই, শুধু একটুর জন্য প্রাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে উড়াল দেয়নি। কথাটা বলে চারপাশে চোখ বুলালো, দেখলো সবাই সবার কাজ কথায় ব্যস্ত। এই সুযোগ খাতাটা তুলে মাথার টুপিটা ঠিক করতে করতে দৌড় দিল সদর দরজার দিকে। আর যেতে যেতে বলল, বিয়ে করা যেমন ফরজ, তেমন জীবন বাঁচানো ফরজ। আর আমি এক ফরজ আদায় করতে গিয়ে নিজের ফরজ হারাতে পারি না, মানে নিজের জীবন হারাতে পারি না। আজ থেকে নিজের নামের পাশে কাজী তামাক তামাক তাকমা ঝরে ফেলবো। বেঁচে থাকলে আর কোনো বিয়ে করাবো না। কাজীকে উঠে এমন দৌড়াতে দেখে আরাবি তেতে গিয়ে বলল, ধর বেটাকে, আজকে রেখে দিয়ে বিয়ে পড়িয়ে ছাড়বো। ভুলেও পালাতে দিবি না। আর পালিয়ে বা যাবে কোথায়? ইনায়া আর ইনান নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। ইনানের হাত পিছনের পাকে ঘুরিয়ে বাঁধা, মুখে কস্টিপ, তাহার পিছনে দাঁড়িয়ে আছে সহিলা নীল। ইনায়া নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরাবি এবার ইনায়ার দিকে তাকিয়ে বলল, সুইটহার্ট, শুধু শুধু নিজের শক্তিগুলো অপচয় করছো না? এগুলো জমিয়ে রাখো, রাতে কাজে লাগবে। মাসুদ খান যেন বিষম খেলো। আসাদ খান এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে বলল, অসভ্য নির্লজ্জা একটা, কোথায় কি বলতে হয় জানে না। ফাহাদ, নিলয়, রাজীব মুখ টিপে হাসছে। ইনায়া বড় বড় চোখ করে তাকালো, চোখে মুখে ফুটে উঠেছে রাগের স্পষ্ট ছাপ। আরাবি পরিবেশ বেগতিক দেখে, ছি বাবা, লজ্জা সরম আনো। সম্পর্কে আমি তোমার ছেলে, কোথায় কি বলতে হয় এখনো শিখলে না? আসাদ খান আহত দৃষ্টিতে ছেলের পানে চাইলেন। আরাবি নিজ হতেই আবার বলে, এই মেয়ে যে ডাইনি টাইপের, রাত বেরোতে আমাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। তার জন্য আমি বলেছি শক্তি জোগাড় রাখো, অপচয় করো না। আর তোমরা ছি, কি ডার্টি মাইন্ডেড। এর মধ্যে একটা গার্ড কাজীকে ধরে নিয়ে এসেছে। আরাবি টি টেবিলের উপর রাখা রিভলভারটা কাজীর মাথা বরাবর ধরে বলল, বিয়ে সম্পূর্ণ শেষ না করে যদি আরেকবার পালানোর চেষ্টা করিস তাহলে সোজা জমের বাড়ির টিকিট ধরিয়ে দেব। তারপর যত পারে দৌড়াদৌড়ি করিস। কাজী পুনরায় আবার শুরু করলো। ইনায়ার উদ্দেশ্যে বলল, বলো মা, আলহামদুলিল্লাহ, কবুল। ইনায়ার মুখে পজিটিভ থাকার জন্য মুখ দিয়ে শব্দ আসছে। আরাবি ইনায়ার পাশে গিয়ে বলল, বউ না বলে কবুল কবুল বলো। ভাগ্নে, বউ তো ছাড়া আর কিছু কইতে পারে না। এত সুন্দর মেয়েটা শেষমেশ বোবা। কাজী আবার বলল। বলো মা, কবুল। মোহন আফসোসের সুরে বলল, ভাগ্নে, তোর বউ তো বোবা।
আমি তাহলে তোর বউয়ের হয়ে কবুল বলে দেই। কাজী সহ উপস্থিত সবাই মোহনের কথা শুনে হতাশ। আরাবি এবার খেয়াল করলো ইনায়ার মুখ থেকে এখনও কস্টিপ সরানো হয় নাই। সে দ্রুত কস্টিপ সরিয়ে দিতে দিতে বলল, সরি সুইটহার্ট, একদম ভুলে গেছিলাম। মুখ থেকে কস্টিপতেই ইনায়া বেশ কয়েকবার দ্রুত শ্বাস ফেলল। তারপর মুখ খুলে বলল, এই বিয়ে অসম্ভব। আমি তোমায় কোনোভাবে বিয়ে করব না। তোমাকে বিয়ে করা থেকে গাড়ির নিচে গিয়ে মাথা দিয়ে পড়ে থাকবো, তারপরেও না। আরাবি ইনায়ার কথা শুনে ফিচেল হাসলো। তারপর বলল, সুইটহার্ট, আমি তো তোমার কাছে থেকে অনুমতি নিচ্ছি না, তোমাকে কবুল বলতে বলছে। আর তুমি রাজি থাকো বা না থাকো, আমাদের আইনগতভাবেই বিয়ে হয়েছে অনেক আগেই। এখন যেটা হচ্ছে সেটা শরীয়ত মোতাবেক, তাই জেদ না করে ভালোই ভালোই কবুল বলে দাও। অসম্ভব। আরাবির মুখের হাসিটা যেন আর প্রগাঢ় হলো। ডান দিকে আঙ্গুলের সাহায্যে ইনানকে দেখিয়ে ইশারা করে বলল, ওই যে দেখছো, তোমার ভাইয়ের পেছনে দুজন দাঁড়িয়ে আছে। আমার একটা ইশারা আর তারপর রক্তাক্ত অবস্থায় তোমার ভাই এই কংক্রিটের মধ্যে লুটিয়ে পড়ে থাকবে। আপন বলতে তো এই ভাই ছাড়া কেউ নেই। শেষমেশে ভাইয়ের মৃত্যুর কারণটাও নিজে হতে যাচ্ছ। ইনায়া অশ্রুসুপ্ত চোখে ঘৃণার চাহনিতে আরাবির দিকে তাকালো। এতে করে আরাবির কোনো কিছু যায় আসলো বলে মনে হলো না। আমি তোমাকে শুধু ঘৃণা করি। ঘৃণা করো আর যাই করো সুইটহার্ট, তারপরে আমার তোমাকে লাগবে মানে লাগবে। কাজী সাহেব আবার শুরু করুন। এবার আর কোনো বাধা দিল না ইনায়া। খানিকটা সময় নিয়ে পরপর 3 বার কবুল বলে দিল। আরাবি তো রেলগাড়ির থেকেও দ্রুত গতিবেগে কবুল বলে দিয়েছে। তা নিয়ে ফাহাদ, নিলয়, রাজীব বেশ মজা নিয়েছে। থমথমে পরিবেশ। ঘড়ির কাঁটা আনুমানিক রাত 10টা বেজে এদিক সেদিক। আসাদ, মাসুদ খান নিজেদের রুমে বসে আরাবির এই হুট করে বিয়ে করা, তাও যে মেয়েকে নিয়ে এত সংশয় আছে, তারা সেই মেয়েকে বিষয়টা তাদের কাছে হজম হচ্ছে না সহজে। ইনানকে আরাবি এখানে থাকতে বলেছিল, কিন্তু সে থাকতে নাকচ করে দেওয়ায় তাকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ইনায়া এখনও নিশ্চুপভাবে মাথা নিচু করে হল রুমেই বসে আছে। তার পাশে বসে আছে মামা। বিয়ের পরেই ইনায়ার হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। ইনায়া মাথাটা তুলে দেখলো সামনে থাকা ব্যক্তি তার দিকে মায়া ভরা চাহনিতে তাকিয়ে আছে। ইনায়া তাকে বলল, একটু পানি এনে দেবেন? মোহন দ্রুত চলে গেল পানি আনতে। ইনায়া আলগোছে চারিদিকে চোখ বুলিয়ে কোমর থেকে ফোন বের করে ঝটপট রাজের নাম্বারে একটা মেসেজ ঠুকে আবার তাড়াতাড়ি ফোন জায়গা মতো রেখে দিল। মোহন পানি এনে দিতে ইনায়া গ্লাসটা হাত থেকে নিয়ে ঢক ঢক করে 1 নিমিষে সমস্ত পানিটুকু খেয়ে নিল। গ্লাসটা আবার মোহনের দিকে বাড়িয়ে দিল। বেশ চিন্তিত অবস্থায় বসেছিল রাজসহ ইনায়ার সমস্ত গার্ডরা। ইনায়ার দেওয়া রাজকে ছোট্ট মেসেজটা যেন দীর্ঘক্ষণ পর সবাইকে চিন্তামুক্ত করতে পেরেছে। হামিদ শেখ গম্ভীর মুখে বসে আছেন। দুর্জয় ড্রয়িং রুমে থাকা সবগুলো ফুলদানি আছাড় মেরে ভেঙে ফেলেছে। সবশেষে কাচের টি টেবিলটার উপর জোরে এক লাথি মারতেই কয়েক টুকরো হয়ে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রাগে হিতাহিত ভুলে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে গজরে উঠল। ছাড়বো না, আরাবিকে একদম ছাড়বো না। আমার জানের দিকে হাত দেওয়া, আমার মুগ্ধময়ীর দিকে হাত দেওয়া, সেই হাতটা আর রাখবো না। তুর্জয় সে কী জিনিস এটা এবার পদে পদে বুঝাই দিব। ছেলের মুখে এসব কথা শুনে হামিদ শেখ হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে ছেলের পানে। এতক্ষণ ধরে নিজের রাগ নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ছেলের কথা শুনে নিভে যাওয়া রাগ উত্তপ্ত অগ্নির মতো যেন আবার দাউ দাউ করে চলে উঠল। গর্জিত কণ্ঠে শুধালো, তোমাকে বলেছিলাম ওই মেয়ের জায়গার সম্পত্তি নিজের নামে করে ওর ভাইসহ মেয়েটাকে মেরে পুরা নির্বংশ করে দিতে, আর তুমি কি না ওই মেয়েকে ভালোবেসে ফেলেছ। তুমি যদি ওই মেয়েকে ভালো না বেসে আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে, তাহলে এতদিনে আমাদের কার্য ও হাসিল হয়ে যেত, আর ওই মেয়েটাও এতদিন দুনিয়ার মায়া ত্যাগ করত। বাবা, দুর্জয় কিছুটা চিৎকার করেই বলল। হামিদ শেখ আকস্মিক চিল্লানির ফলে কিছুটা চমকালো। নিজেকে স্বাভাবিক করে বলল, ওই সামান্য মেয়ের জন্য তুমি আজকে আমার উপর চোখ গরম করছো। ও কোনো সামান্য মেয়ে না বাবা, আর ওকে তুমি মেরে ফেলা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ওর যদি ক্ষতি করার কোনো চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।
তর্জনী আঙ্গুল তুলে হামিদ শেখের চোখে চোখ রেখে কথাগুলো বলে চলে গেল দুর্জয়। হামিদ শেখ ধপ করে বসে পড়ল আর ভাবছে তার বিড়াল আজকে তাকেই মেও করছে। হামিদ শেখ চোখ বন্ধ করলো, ডুব দিল অতীতে। অতীত